পাঠ করছি আহমদ ছফার লেখা উপলক্ষের লেখা। হাসান তাড়া হয়ে গেছে। আবুল হাসানের ব্যাপারে কিছু বলতে গেলে আমার মন খুব খারাপ হয়ে যায়। ভীষণ ব্যথিত অনুভব করি। তার সঙ্গে আমার দেখা হয় 65 কি 66-র দিকে। তখন ভিক্টোরিয়া পার্কের সংলগ্ন একটি অফিস থেকে ছোটগল্প নামে একটা পত্রিকা বেরোতো। এই পত্রিকার সম্পাদক ছিলেন কামাল বিন মাহতাব। ওই অফিসে আমার প্রায়ই নিয়মিত যাতায়াত ছিল। কামাল সাহেবের অফিসে গেছি একদিন দুপুরবেলা। কামাল সাহেব পরিচয় করিয়ে দিলেন ছোটোখাটো হ্যাংলা পাতলা গড়নের এক ছেলের সঙ্গে, এ হাসান, আবুল হাসান। ওকে প্রথমবার দেখেই আমার বেশ ভালো লেগে গেল। চোখ দুটো বেশ ভাসা ভাসা, আর কণ্ঠস্বরের মধ্যেও এক ধরনের জাদু আছে। খুব দ্রুত আপন করে নিল হাসান আমাকে। ওই দিনই রাতে আবার আমার দেখা হলো হাসানের সঙ্গে। আমি তখন থাকতাম আরমানিটোলা ওরিয়েন্টাল হোটেলের এক মেসে। আমি সহ আরও কয়েকজন মিলে এটাকে আসলে মেসের মতো করে নিয়েছিলাম। আবুল হাসানের আসার কারণ আর কিছু নয়, রাতে আমাদের সঙ্গে থাকবে। রাতে নানা ধরনের আলাপের পর এক পর্যায়ে আমি জানতে পারলাম ইউনিভার্সিটিতে তার নাম কাটা গেছে। ব্যথিত হলাম। ওই সময়েই আমি আমার প্রথম বইয়ের রয়্যালিটি পেয়েছি। টাকাটা দিলাম ওকে, বললাম তাড়াতাড়ি নামটা ওঠাও। এর আগে একই রকম ইউনিভার্সিটি থেকে আমার নাম কাটা যায়, সেই নাম পরে আর ওঠানো হয়নি। আমি চাইনি আবুল হাসানের ক্ষেত্রেও তাই ঘটুক, কিন্তু আবুল হাসান ইউনিভার্সিটির খাতায় আর তুলেনি নাম। আগেই বলেছি, আবুল হাসানের কথা স্মরণ করলে আমার চোখে পানি চলে আসে। আবুল হাসানকে ঘিরে আমার অনেক স্মৃতি, তার কিছু দুঃখের, কিছু অসম্ভব আনন্দের। আজকে হাসান বেঁচে নেই। সেই সময়ে ওর যে ব্যাপারগুলো আমি অন্ধকার দিক বলে মনে করেছিলাম, এখন সেগুলো আমার কাছে প্রধান ব্যাপার নয়। আমি আবুল হাসানকে সবসময় ভালোবাসা দিয়ে স্মরণ করি। সেটা হাসান যখন মারা যায় তখন বিচিত্রা আমার মতামত জানতে চেয়েছিল। আমি বলেছিলাম, একটা গোলাপ ফুল থেতলে গেলে যেমন আহ ছাড়া কিছুই বলা যায় না, হাসানের মৃত্যু আমার কাছে সেই রকম। এখনও ওর অভাব আমি সেরকমভাবে অনুভব করি। হাসানের সঙ্গে যেখানে পরিচয়, কামাল বিন মাহতাবের ছোটগল্প অফিসে। সেই কামাল সম্বন্ধে খানিকটা বলা দরকার। এই ভদ্রলোক সাহিত্য করতে গিয়ে সাহিত্য পত্রিকার জন্য নিজেকে সর্বশান্ত করেছে। ওই সময়ে তার ছোটগল্প পত্রিকা খুবই প্রশংসিত ছিল। অনেকেই নিয়মিত লিখেছেন, আখতারুজ্জামান ইলিয়াস, আব্দুল মান্নান সৈয়দ, হায়াত মাহমুদ, জ্যোতি প্রকাশ দত্ত, অনেকেই। আমি নিজেও নিয়মিত লিখেছি। অনেকেই এই কথাটা জানেন না, আবুল হাসান প্রথমত ছোট গল্প লিখত, পরে একটি উপন্যাসও লিখেছিল, তবে সেটি শেষ করেছিল কিনা মনে পড়ছে না। প্রকাশিত হয়েছিল বর্ণালী নামের একটি পত্রিকাতে। এই পত্রিকার মালিক ছিল মোজাফফর হোসেন পল্টু, আজকের আওয়ামী লীগের নেতা। তাঁতীবাজারের কাছাকাছি এক প্রেস ছিল বর্ণালীর অফিস। এই প্রেসে বসেই আবুল হাসান উপন্যাসটি লিখেছিল। উপন্যাসটির নাম এখন আর মনে নেই। এরপর হঠাৎ করেই গদ্য থেকে স্বেচ্ছা নির্বাসন নিল আবুল হাসান। গদ্য লেখা ছেড়ে দিয়ে ও মেতে উঠল কবিতা নিয়ে। আবুল হাসানের সেই সময়ে সার্বক্ষণিক সঙ্গী ছিল শশাঙ্ক পাল। লেখালেখি করতও সে। দুজন প্রায় মানিক জোড়ার মতো ঘুরে বেড়াতো। শশাঙ্কের লেখালেখির হাত ততটা ছিল না, ওর দক্ষতা ছিল সংগঠন করার ক্ষেত্রে। শশাঙ্ককে এক কথায় বলতে হয় বর্ণাঢ্য মানুষ। আমোদে খুব চমৎকার করে মিথ্যে কথা বলতে পারত, আর সেজন্য কেউ কিছু মনে করতো না। মিথ্যে বলার মতো ওর নেশা ছিল পত্রিকা বের করা। প্রায়ই নতুন নতুন নামে পত্রিকা বের করত, আর পত্রিকা বের করার ওই সময়ে দিনরাত সে প্রেসেই থাকত। পত্রিকা বের করলে কি হবে, কখনোই প্রেসের পাওনা মেটাতে পারত না। অবশ্য প্রেস মালিক পাওনা চাওয়ার আগে শশাঙ্ক তাকে খুবই সুন্দর করে পটিয়ে ফেলত। পত্রিকার প্রতি, সাহিত্যের প্রতি অপরিসীম আন্তরিকতা থেকেই এসব করত শশাঙ্ক। শশাঙ্কের এক প্রচারণার কথা একবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ঢাকা এসে কামাল বিন মাহতাবের কাছে শুনি।
ভিক্টোরিয়া পার্কে কোনো এক লোক আমাকে খুন করার জন্য রামদাহাতে 3 দিন ধরে বসে আছে। আমাকে নিয়ে কামাল সাহেবের অফিসের সবাই খুব ব্যস্ত হয়ে পড়ল। সবাই শঙ্কিত। পরে জানলাম এইসবই শশাঙ্কের আরেকটি মিথ্যে গল্প। হাসানের সঙ্গে ওর পরিবারের সম্পর্ক বিশেষ ছিল না। ওর বাবা ছিল পুলিশ অফিসার। সেই সময়টা ছিল বড় অদ্ভুত। তখন কবিতায় হৃদয় দহনের ব্যাপারটা প্রবলভাবেই ছিল, কবির মধ্যেও। এখন সাহিত্যের যেভাবে দলবাজি হচ্ছে, তখন এ এ ব্যাপারটি অত ছিল না। এই সময়টায় হাসান অনেক প্রতিকূলতা ভাঙছে, জীবনের নানা অবস্থা পার করছে। নানা লোকের সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হচ্ছে, আবার অনেকের সঙ্গেই তার ছাড়াছাড়িও হচ্ছে। সে ধরনের ঘটনা আমার সঙ্গেও ঘটছে। কখনো কখনো আমাকে ভীষণ অপছন্দ করত, আবার হঠাৎ করেই খুব প্রিয় হয়ে যেত। আবুল হাসানের বন্ধু ছিল অসংখ্য। সে কারণে ওর নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। আজ এর সঙ্গে তো কাল ওর সঙ্গে। আসলে হাসান সবারই প্রিয় ছিল। তবে ওর প্রথম দিককার কবিতার ব্যাপারে আমার খানিকটা দ্বিধা ছিল। ওর কবিতার মেজাজটি আমার বেশ পছন্দ ছিল, কিন্তু কবিতাগুলো কোথায় দাঁড়াচ্ছে সে বিষয়ে আমার মনে সন্দেহ ছিল। বরং নির্মলেন্দু গুণের কবিতার যে কাঠামো, মেরুদণ্ড বেশ শক্ত মনে হয়েছে আমার কাছে। কিন্তু নীতিগত ও সংবেদনশীলতার কারণে হাসানের প্রতি আমার টানটা ছিল। আমি হাসানের কবিতায় যে ব্যাপারটি দেখতে চাইতাম, হাসান বিপ্লবী কবিতা লিখুক, সাহিত্যে বিপ্লবী ভূমিকা পালন করতে হবে আমাদের মধ্যে, এরকম একটি বিশ্বাস তখন বদ্ধমূল। কিন্তু আশ্চর্যভাবে এইসব থেকে মুক্ত ছিল হাসান। তবে পাশাপাশি এ কথাও বলতে হয়, হাসানের কবিতায় একটা ব্যাপার একেবারেই নতুন ছিল, একেবারে জলঝর্ণার ধ্বনির মতো নতুন কিছু। সে এক অপূর্ব ধ্বনিময়তা, সংবেদনশীলতা, খুবই আশ্চর্যের ব্যাপার। আমার মনে হয়েছে বাংলা কবিতার ক্ষেত্রে এটা এক নতুন স্বাদ, যেন বিকশিত যৌবনের মতো কিছু একটা। হাসানের সমস্ত যন্ত্রণা, বেদনা সবটা মিলেমিশে কবিতার মধ্যে এমনভাবে সংশ্লিষ্ট হয়ে যেত, যা এনে দিত নতুন স্বাদ। এই ব্যাপারটি আমি তারিফ করতে পারতাম না। কিন্তু ততক্ষণে হাসান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। চারিদিকে প্রশংসা হচ্ছে ওর কবিতার। এতে মাঝে মাঝে আমার ঈর্ষাও হতো। ভাবতাম, ওর কবিতায় এমন কী আছে, লোকজন এত পছন্দ করছে কেন? আমার মনে সংশয়। এর মধ্যে শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। যুদ্ধের পরই মূলত হাসানের ব্যক্তিত্ব একটা নতুন দিকে মোড় নেয়। দেখা গেল তার কবিতার মধ্যে মেরুদণ্ড স্পষ্ট হয়ে উঠেছে, কমিটমেন্ট জন্মাচ্ছে, অপূর্ব সব কবিতা বেরিয়ে আসছে ওর ভেতর থেকে। আমি এটা স্পষ্ট করেই বলবো, হাসান তার সময়ে কবিতাকে যেভাবে প্রভাবিত করেছে তা অন্য কেউ পারেনি। হাসানের এখনও অনেক লেখা অপ্রকাশিত রয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো গল্প আছে, একটি উপন্যাস ও নাটকও থাকা বিচিত্র নয়। হাসানের লেখা নিয়ে রচনা সমগ্র বেরিয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাসানের সব লেখা উদ্ধার করা না যাচ্ছে, ততক্ষণ এটাকে সমগ্র বলা যাবে না। ওর এখনও অনেক লেখা বিভিন্ন জনের কাছে জমা পড়ে আছে, হারিয়েও গেছে অসংখ্য লেখা। আমি এখনও হাসানকে যেন দেখতে পাই। হাসান সব সময়ে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরত, চুল আঁচড়াতো তেরছা করে। শীতের সময় গলায় মাফলার জড়াতো। চমৎকার গানের গলা ছিল ওর, কিন্তু কনসেন্ট্রেট করতো না। হাসানকে এক কথায় বলতে হয়, ও ছিল একজন ফুল টাইম কবি। খাওয়া, শোয়া, আসনে বসনে স্বপনে সবটাই কবি। কবিতায় ওকে পেয়ে বসেছিল। আর ওর অকাল মৃত্যু, সেটাও যেন ওই কবিতায় মৃত্যু হয়ে তার প্রাণ সংহার করে। সময়ের বিষ এবং অমৃত দুইই থাকে। বিষ ও অমৃত দুটোই শুষে নিয়েছিল হাসান। অমৃত পরিস্ফুটিত হয়েছে তার কবিতায়, সাহিত্যে। আমি নই, হাসানকে যেই স্মরণ করতে যাই তার মধ্যে ব্যথা জেগে ওঠে। ঢাকার সেসব রাস্তার চেহারা পাল্টে গেছে, কিন্তু এখনও আমি যেন শুনতে পাই, হাসান বলছে, সফা ভাই একটু খাড়ান, আমি আইতাছি। হাসান যখন গণকণ্ঠে চাকরি নেয়, তখন ওর কবিতার মধ্যে মেরুদণ্ড, চরিত্র স্পষ্ট হয়ে উঠেছিল,
কিন্তু সেটা কন্টিনিউ করা গেল না। মৃত্যু কেড়ে নিয়ে গেল। বনানীতে ওকে কবর দিয়ে এসে একটা রাত একটা দিন আমি কারো সঙ্গে কথা বলতে পারিনি। আগেই বলেছি, হাসান যখন কারো কাছে আসতো সহজেই খুব আপন হয়ে যেত, প্রিয় হয়ে উঠত। কিন্তু হাসানের অন্যকে আহত করার ক্ষমতাও ছিল। ও কাউকে পছন্দ করলে খুব বিনয় বিগলিত হয়ে পড়ত। আবার যখন ইচ্ছে করত মানুষের সঙ্গে খুব নিষ্ঠুর অকৃতজ্ঞের মতো আচরণ করতে পারত। আজ হাসান নেই। ছোটবেলায় বহুবার শুনেছি, বিশ্বাসও করেছি। আমার যেসব ভাই বোন মারা গেছে আমার মা বলতো তারা আকাশের তারা হয়ে গেছে। আমি প্রায় সব রাতে আকাশে ওদের খুঁজতাম, কোনগুলো আমার ভাই বোন। এক একটা মানুষ মারা গেলে ভূত করি, সে একটা ইমেজ ছাড়া আর কিছুই নয়, একটা প্রতীক শুধু। এখন তার জীবনের সমস্ত ভালো মন্দ কাজ সব অর্থ হারিয়ে হাসান আমার ভাই বোনগুলোর মতো আকাশের তারা হয়ে গেছে।